প্রিয় ছাত্রছাত্রীরা, আমি টিঙ্কু সাহা। আমার এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে অনেক দিন বাদে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ কবিতা মহুয়ার দেশ কবি সমর সেনের লেখা। কবিতাটির প্রতিটি অক্ষরভিত্তিক এবং লাইন ভিত্তিক আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করব। তো কবিতাটি শুরু করার পূর্বে আমাদের কবি পরিচিতি সম্পর্কে কিছুটা জেনে রাখা দরকার। কবি সমর সেন, যার জন্ম 1961 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর কলকাতায় এবং মৃত্যু 1987 সালে। তো এই সমর সেন, যার বাবা ছিল অরুণচন্দ্র সেন, তার আমাদের যে আলোচ্য আজকের পাঠ্য কবিতা মহুয়ার দেশ, কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেই কাব্যগ্রন্থের নাম কয়েকটি কবিতা। চলো এবার কবিতাটি সম্পর্কে আমরা পাঠে মনোযোগী হই। তো কবিতাটি শুরু করার পূর্বে তোমাদের একটা অনুরোধ করব, তোমরা যারা যারা ভিডিওটি দেখছো বা অডিওটি শুনছো তারা অবশ্যই তোমাদের সামনে তোমাদের পাঠ্যপুস্তকটি রাখবে, যাতে তোমাদের প্রতিটি লাইন এবং অক্ষরভিত্তিক আলোচনা বুঝতে সুবিধা হয়। এই মহুয়ার দেশ, মহুয়া নাম আমরা অনেকেই জানি, আবার অনেকের কাছেই অজানা। যে মহুয়া একরকম, মহুয়া বলতে একরকম গাছকে বোঝায় যে গাছে ফুল দিয়ে মাদকদ্রব্য তৈরি হয়, অর্থাৎ খুব একটি প্রসিদ্ধ বা একটা দামি মদ এই মহুয়া। এই মহুয়া দেশ বলতে তোমরা অনেকেই বুঝতে পারোনি হয়তো যে মহুয়ার দেশটা কোথায় অবস্থিত। তো আমি সেক্ষেত্রে আমি বলে রাখি তোমাদের সুবিধার্থে যে মহুয়ার দেশ আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে ছোটনাগপুর মালভূমি। তোমরা অনেকেই জানো যে মালভূমি অঞ্চলটা খনিজ সম্পদে সমৃদ্ধ। এই মালভূমি অঞ্চলেই সাঁওতাল পরগনা আছে, যেখানে সেই সাঁওতাল পরগনাকেই মহুয়ার দেশ বলা হয়েছে। তো চলো এবার কবিতাটি শুরু করি। মহুয়ার দেশ, কবি সমর সেন। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। মাঝে মাঝে সন্ধ্যার, অর্থাৎ কবি যখন সন্ধ্যাবেলায় জলস্রোতে দেখছেন যে অলস সূর্য, এখানে প্রশ্ন থাকতে পারে সূর্যকে অলস বলার কারণ কি। আমরা জানি সূর্য প্রতিদিন সকালে পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়। তো মধ্য গগনে মাঝ দুপুরে বা মধ্য দুপুরে আমরা দেখি সূর্যের প্রখর তেজ থাকে, আর সন্ধ্যাবেলায় সেই তেজ কিছুটা স্থিমিত হয়ে যায়। তো সেই তেজহীন যে সূর্যের যে কিছুটা ক্ষীণ আলো, সেই আলোকেই উদ্দেশ্য করে কবি বলেছেন সূর্যকে অলস। বলেছে যে সেই সন্ধ্যার জলস্রোতে, অর্থাৎ শহরের বুকে কবি যখন বসে যখন কোনো জলাশয়ে সন্ধ্যায় যে প্রাকৃতিক সৌন্দর্যটা উপলব্ধি করছেন, সেখানে দেখছেন যে অলস সূর্য দেয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। সেই জলের উপরে সূর্যের আলো পড়ে সেটা গলিত সোনার যে রূপ ধারণ করে সেরকম দেখায়। আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। আর আগুন মনে হয় যে সেই জলের অন্ধকারে ধূসর ফেনায় যেন আগুন লাগে। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, এখান থেকেও প্রশ্ন থাকে ধোঁয়ার বঙ্কিম শব্দের অর্থ কী। অর্থাৎ বঙ্কিম মানে বাঁকা। যে ধোঁয়ার যে বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে সেটা কার সঙ্গে তুলনা করেছেন? শীতের দুঃস্বপ্নের সঙ্গে। শীতের যে দুঃস্বপ্নগুলো রয়েছে সেই শীতের দুঃস্বপ্নের সঙ্গে ধোঁয়ার বঙ্কিম বা বাঁকা নিঃশ্বাসকে তুলনা করেছেন। এবার কবি বলছেন, অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য, আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। অর্থাৎ কবি বলতে চাইছেন এই রকম পরিস্থিতিতে কবি শহরে আর থাকতে চাইছেন না, তার মন চলে যাচ্ছে অনেক অনেক দূরে মেঘমদির মহুয়ার দেশ। আমি কবিতাটি শুরু করার পূর্বেই তোমাদের বললাম যে মহুয়ার দেশ, যাকে সাঁওতাল পরগনা বলে বলা হয়েছে, সেই মেঘমদির মহুয়ার দেশে যেখানে কবি কল্পনা করছেন যে সেখানে পথের দুধারে দেবদারুর দীর্ঘ রহস্য ছায়া ফেলে। আর সেই মেঘমদির মহুয়ার দেশের খানিকটা দূরে, কিছুটা দূরে
দূর সমুদ্রের দীর্ঘশ্বাস যেন রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। অর্থাৎ রাত্রিবেলা সেই মেঘমদির মহুয়ার দেশে থাকলে সেই রাতের যে নির্জনতা, সেই নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে একমাত্র দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। কবি বলছেন, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। অর্থাৎ শহরের একঘেয়েমি পরিবেশে থাকতে থাকতে কবি ক্লান্ত হয়ে গেছেন। কবি তাই তার কামনা যে তার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল আর নামুক মহুয়ার গন্ধ। এবার আমরা পর্ব 2-এ চলে আসব। কবি বলছেন, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। এখানে শব্দের অর্থ, এখানে বলতে কবি বোঝাতে চেয়েছেন যে সেই মেঘমদির মহুয়ার দেশে সেখানে অসহ্য। কবি এবার তার কল্পনায় একদিকে যেরকম শহরের একঘেয়েমি কাটাতে চাইছেন, তিনি চলে যেতে চাইছেন মেঘমদির মহুয়ার দেশে, সেখানে কবি কল্পনা করছেন যে সেখানে এসেও কবি দেখতে পাচ্ছেন যে সেখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনছেন। কি শুনছেন? যে মহুয়ার বনের ধারে যে কয়লা খনি আছে তার গভীর বিশাল শব্দ। শব্দটাকে গভীর এবং বিশাল বলে আখ্যা দেওয়া হয়েছে। আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। অর্থাৎ এই যে মেঘমদির মহুয়ার দেশে যে কয়লা খনি আছে, সেই কয়লা খনি কর্মরত যে শ্রমিকরা তারা কি করেছে, তারা রাত্রিবেলায় কাজ করার ফলে ভোর যখন হয়েছে সেই শিশির ভেজা সকালে সেই অবসন্ন মানুষদের শরীরে দেখা যাচ্ছে ধুলোর কলঙ্ক। অর্থাৎ তাদের শরীরে ধুলোর ছাপ লেগে আছে। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। এবং তাদের চোখকে বলা হয়েছে ঘুমহীন। অর্থাৎ কেন ঘুমহীন বলা হলো? কারণ তারা সেই কয়লা খনিতে সারা রাত্রি জেগে কাজ করেছে এবং তাদের চোখে যেন হানা দিচ্ছে কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। এবং এই কারণেই কবি একথা বলেছেন যে সেই তাদের যে ক্লান্ত দুঃস্বপ্ন, সেটা কেন বলেছেন? কারণ এই কারণেই বলছেন যে তাদের মধ্যে একটা কর্মহীন বা কর্ম হারিয়ে যাওয়ার যে অনিশ্চয়তা রয়েছে। অর্থাৎ তারা যে আজকে কাজ করছে খনি অঞ্চলে, সেই কয়লার খনিতে, কালকে তারা কাজ করতে পারবে কিনা, এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তাকেই কবি ক্লান্ত দুঃস্বপ্ন বলেছেন। তো কেমন লাগলো ভিডিওটি তোমরা অবশ্যই জানাবে এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। এবং তোমরা যদি আমাকে জানাও যে আমার এই ভিডিওগুলো কেমন হয়েছে, তাহলে আমি খুবই উৎসাহ পাবো পরবর্তী ভিডিও করার জন্য। এবং আমার পাশাপাশি তোমরাও কিছুটা হলেও উপকৃত হবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।